আগামীকাল থেকে শুক্রবার সহ সপ্তাহের প্রতিদিনই চলবে মেট্রো রেল। একই সাথে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশনও। রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএল কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। যানজটের মহানগরীতে দ্রুতগতির মেট্রো রেল জনপ্রিয়তা পায় সহজেই। তবে নগরবাসীর আক্ষেপ ছিল শুক্রবার বন্ধ থাকা নিয়ে। অবশেষে যাত্রী চাহিদা বিবেচনায় এখন থেকে সপ্তাহের ৭ দিনই চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমটিসিএল এর নতুন ব্যবস্থাপনা পরিচালক। ৭ দিন মেট্রো রেল চলবে। যদি তিনি বলেন, এমআরটি লাইন ৬ এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল ৩:৩০ থেকে রাত ৯টা এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত বিকেল ৩টা৫০ থেকে রাত ৯টা৪০ পর্যন্ত চলাচল করবে। আগামী শুক্রবার অর্থাৎ ২০ তারিখ ৩টা৩০ থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের ৭ দিনের মেট্রো রেলের যাত্রা। এর আগে ক্ষতিগ্রস্ত ২ স্টেশন চালু করতে বছরখানেক সময় লাগবে এমন কথা বলা হলেও মাত্র ৬২ দিনেই চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এটি সংস্কার করতে খরচ হয়েছে ২.৫ লাখ টাকা। তবে মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হতে আরও কিছুটা সময় লাগবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজীপাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি। যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসির গ্লাসের মানব হলো যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয়। বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ৫ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। এগুলি মিলিয়ে ২.৫ লাখ টাকা আমাদের লোকাল এই মুহূর্তে খরচ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন চলাচল করে মেট্রো রেলের ১৯৮টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে ৩ লাখ। চলতি মাসে এ পর্যন্ত আয় হয়েছে ২০,৬৭,লাখ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী জুনের মধ্যে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত $2 বিলিয়ন ঋণ সহায়তা পাওয়ার আশা করছে ঢাকা। সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের সঙ্গে বৈঠকের পর একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারে সহযোগিতা অব্যাহত রাখবে সংস্থাটি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতে একথা জানান মার্টিন রাইজার। 2 দিনের সফরে ঢাকায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার। বৃহস্পতিবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আগামী জুন নাগাদ বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণ সহায়তার আশ্বাস দেন। এ অর্থ বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন খাতে ব্যবহার হবে। প্রাইভেট সেক্টরে যে ইনভেস্টমেন্ট বাড়ানো, ওদের ব্যবসা বাণিজ্যের সুবিধা এবং ওদের নানা রকম যদি প্রবলেম থাকে সেইগুলির ব্যাপারে আমরা আলাপ হয়েছি এবং ওরা দেয়ার অ্যাওয়্যার। আমরা যে সংস্কারগুলি করছি এই ব্যাপারে তারা মোটামুটি কনভিন্স এবং এটা আমরা সহায়তা পাই। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংকের 7 সদস্যের প্রতিনিধি দল। আগামীতেও সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। বাংলাদেশের সাথে আমাদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের ব্যাংক খাত ও আর্থিক খাত সংস্কারে কারিগরি সহায়তা দেওয়ার কথাও আমরা বলেছি। আশা করি এতে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে। তিনি বলেন, ঢাকা এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। এক্ষেত্রে সব ধরনের সমর্থন দেবে বিশ্বব্যাংক। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন থেকে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পর্ষদ সভায় পরিচালকদের সশরীরে উপস্থিতি নিশ্চিত করতে হবে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে একথা জানিয়ে ব্যাংক পরিচালকদের অনলাইনে সভায় যোগ দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। 2020 সালের মার্চে করোনার সময় অনলাইনে পর্ষদ সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরিস্থিতি উন্নতি হওয়ার পরও পদ্ধতিটি বাতিল করেনি বাংলাদেশ ব্যাংক। এই সুযোগে অনেক পরিচালক ও চেয়ারম্যান বিদেশে থেকে পর্ষদ সভায় অংশ নিচ্ছিলেন। 5 আগস্ট সরকারের পতনের পর সরকারি বেসরকারি অনেক ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক বিদেশে পালিয়ে যান। তাদের মধ্যে অনেকেই ব্যাংকের টাকা আত্মসাতের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়া গ্রেপ্তার এড়াতে অনেকেই অনলাইনে পর্ষদ সভায় অংশ নিচ্ছেন। এমন প্রেক্ষাপটে অনলাইনে পর্ষদ সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব সময় উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। উন্মুক্ত দরপত্র ছাড়া আর কাউকেই কার্যাদেশ দেয়া হবে না বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। উপদেষ্টা আরও জানান, কয়েকদিন লোডশেডিং ছিল, তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে, সামনে আরও কমবে।
বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। থেকে বড় বিশেষজ্ঞ আমাদের জানা মতে কেউ নেই, তো ওই জন্য এখন থেকে আপনি এই এবং আজকের এটা করার কারণে আমরা কিন্তু একটা প্রেস রিলিজ দিতে পারতাম, যে আগে হলে কি হতো যে প্রেস রিলিজ এটা ভুল বিভ্রান্তিকর, কিন্তু আমরা সেটা করি নাই। আমরা সেটা নিজেরা জানতে চেষ্টা করেছি প্রথম, এবং আপনাদেরকেও জানাতে চেষ্টা করতেছি। তো ওই জন্য আমরা এই যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার যে প্রতিশ্রুতি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এটা মেনে চলি। বাজার নিয়ন্ত্রণ করতে ডিম মুরগির দাম নির্ধারণ নয়, করতে হবে খাবার ও বাচ্চার দাম নির্ধারণ। খামারিরা বলছেন, সরকার নির্ধারিত ডিম মুরগির নতুন দামে লাভবান হবে কর্পোরেট কোম্পানিগুলো। আর কর্পোরেট ব্যবসায়ীরা বলছেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে ডিম মুরগির দাম কমানো সম্ভব। আগস্টের বন্যায় দেশের 7 জেলায় 4000 পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। বন্যার পরই ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। 1 মাসের ব্যবধানে 9% বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। এমন পরিস্থিতিতে ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ 179 টাকা 59 পয়সা ও প্রতিটি ডিমের দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। খামার পর্যায়ে যদি 1 কেজি ব্রয়লার মুরগি 169 টাকায় বিক্রি হয়, তো সেখানে যুক্ত হবে আরও কমপক্ষে 30 টাকা যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছাবে, কিন্তু তারা মাত্র 3 টাকা যুক্ত করেছেন। তবে এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। গত 1 মাসে মুরগির খাবারের 50 কেজির বস্তায় দাম কমেছে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার ডিম মুরগির দাম যৌক্তিক পর্যায়ে বেঁধে দিয়েছে বলে মত ব্যবসায়ীদের। ডলার রেট যদি কমে যায় 90 টাকা এসে পড়ে, তাহলে তো ওই যত পার্সেন্ট ব্রয়লারের দাম ডলারের দাম বেড়েছে, যেমন আমরা 34% বা 35% ডলার রেট, এটা যদি কমে যায় তাহলে 35% দাম কমে যাবে। ভোক্তা পর্যায়ে দাম কমানোর সুফল পেতে তদারকি বাড়ানোর উপর জোর দেওয়ার তাগিদ এই ব্যবসায়ী নেতার। খামার থেকে ডিম নিয়ে পাইকারের কাছে বিক্রি করা, অথবা পাইকাররা খুচরা বিক্রেতা, তাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, তারা যেন অতিরিক্ত ডিম দাম, ব্রয়লারের দাম বা সোনালির দাম রাখতে না পারে। প্রতি মাসে ডিম মুরগির দাম নির্ধারণের সিদ্ধান্তে প্রান্তিক খামারিদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান খামারিদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পোশাক কারখানাগুলোতে চলছে পুরোদমে উৎপাদন। 22টি কারখানা বাদে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। কোথাও কোথাও শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশ জানিয়েছে, আশুলিয়ায় শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে 16টি কারখানা, আর 6টি কারখানায় দেয়া হয়েছে সাধারণ ছুটি। শনিবার থেকে খুলতে পারে বন্ধ কারখানাগুলো। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অব্যাহত রয়েছে সেনা টহলও। এছাড়া গাজীপুরে বেশিরভাগ কারখানায় চালু রয়েছে, সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। ভারত থেকে কম মূল্যে ও কম শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে তেমন কোনো প্রভাব নেই। আমদানিকারকরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ আমদানির উপর থেকে শুল্ক কমালেও সে দেশের ব্যবসায়ীরা শুল্ক প্রত্যাহারের সমপরিমাণ দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে দাম কিছুটা কমবে। মঙ্গলবার বিকেল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে 4টি ট্রাকে 123 টন পেঁয়াজ আমদানি করা হয়, আর বুধবার আমদানি করা হয় 19টি ট্রাকে 590 টন পেঁয়াজ। ভারত থেকে কম দামে আমদানি হলেও দেশের বাজারে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি। ভারতীয় পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে পাইকারিতে 85 ও খুচরা পর্যায়ে 90 টাকা বিক্রি হচ্ছে। আমদানিটা বেশি হলে বাজারটা কম হতে পারে, এই আশা ব্যক্ত করে আমরা মনে করি কালকে মালটাল আমরা নেইনি। পেঁয়াজ বেচছে 85 টাকা, 2 দিন আগে বেচলাম 90 টাকা 95 টাকা, আজকে 85 টাকা বেচতেছি। আরও বেশি বাসা হয়তো ঢুকলে পারে, দাম কমে যেতে পারে। এই সপ্তাহে আসি আজকে কিনলাম 84 টাকা, বাজার একটু আগের কাছে হালকা কম। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না বাড়লে বাজারে দামের তেমন প্রভাব পড়বে না। আমদানি খবরে 2 থেকে 4 টাকা কমলেও আবারও পেঁয়াজের দাম বাড়তে পারে। ইন্ডিয়াতে ইতিমধ্যে যে ট্যাক্সটা কমে গেছে, এর ফলে ইন্ডিয়া মার্কেটে আবার মোকামে ওদের মালের দাম আবার ওই যতটুকু কমাইছে অতটুকু আবার বাড়ে গেছে।
আমরা মনে করতেছি না যে আহামরি এখানে দাম কমবে, এরকম কোনো কিছু মনে করতেছি না। তবে আশা করি 2-1 দিন এরকম গরম থাকবে, তারপরে আশা করা যায় কম হয়ে যাবে আর কি। শনিবার ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্যে প্রতি টন $550 থেকে কমিয়ে $400 নির্ধারণ করে, আর শুল্ক 40% থেকে কমিয়ে নির্ধারণ করা হয় 20%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা সংকটে ভুগছে সিলেটের চা শিল্প। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিক্রি, বিদ্যুৎ বিভ্রাট, ঋণের সুদহার ও বৈরী আবহাওয়ায় সংকট আরও বাড়ছে। এছাড়াও ভারত থেকে চোরাই পথে আসছে নিম্নমানের চা। গত বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও এবার লক্ষ্য পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। দেশের 168টি বাগানের মধ্যে সিলেটে আছে 138টি চা বাগান। 170 বছরের পুরনো এই শিল্প এখন নানা সমস্যায় জর্জরিত। প্রতি কেজি চায়ের উৎপাদন খরচ 200 টাকার বেশি হলেও নিলামে বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। ব্যাংক সুদের হার 9% থেকে বেড়ে হয়েছে 14.5%। এছাড়া চোরাই পথে ভারত থেকে নিম্নমানের চা আসায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। মূলত ব্রোকার্সদের সিন্ডিকেটের কারণে চা শিল্প ধ্বংসের পথে বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রতিকূল আবহাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে গুণগত মান। 2022 সালে জাতীয়ভাবে কেন্দ্রীয়ভাবে চায়ের শ্রমিকরা আন্দোলন করলো, প্রায় 1 মাস বাগান বন্ধ ছিল। তখন থেকে বাগান ধ্বংস শুরু হয়েছে। 2023 সালে এসে দরপতন, মানে 80 টাকা 70 টাকা কেজি চা বিক্রি হয়েছে। যে চার উৎপাদন ব্যয় হলো 220 থেকে 250 টাকা, ওই চা বিক্রি হচ্ছে 100 টাকার নিচে। নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম থাকায় লোকসানে বাগান মালিকরা। ওনারা যেভাবে দেশের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন, স্টেপ নিচ্ছেন পরিবর্তনের জন্য, এটা যদি চাল শিল্পর ব্যাপারে ওনারা সেম একটা স্টেপ নেন, এখানে আমাদের 10টা প্রপোজাল আছে, ওনারা দেখে এটার স্টেপ নিলে চা শিল্পটা বাঁচবে। 2023 সালে 170 বছরের রেকর্ড ভেঙে 10 কোটি 29 লাখ কেজি চা উৎপাদন হয়। এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 10 কোটি 80 লাখ কেজি। প্রথম 3 মাসে চা উৎপাদন হয়েছে মাত্র 17,48,000 কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন, একই সাথে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও। বৃহস্পতিবার ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 41.13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,735 পয়েন্টে। লেনদেন হয় 594 কোটি 77 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 41 কোটি টাকা। হাতবদল হওয়া 397 কোম্পানির মধ্যে দর বেড়েছে 150টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত ছিল 56টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। দরবৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল গ্রামীণফোন, সোনালী আঁশ, ওরিয়ন ইনফিউশন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 74.83 পয়েন্ট। লেনদেন হয় 17 কোটি 1 লাখ টাকার শেয়ার। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।